সো গাইস এরকম কথা বলো তোমার সাথে তখন কার সাথে থাকবো আমি? আচ্ছা আমার হেল্প করবা সবসময়? কালকে অ্যাসাইনমেন্ট আছে না, ওগুলো আমি সব করে দেবো, ঠিক আছে? বাসার দরকার। ইনি মাই টিভির চেয়ারম্যানের আদরের একমাত্র নয়নের মণি, ইউটিউব জগতের শাহেনশাহ, যার এক ঝলক দেখলে ফ্যান ফলোয়ারদের হার্ট অ্যাটাক নিশ্চিত ছিল, যার ফ্যান ফলোয়িং দেখলে রজনীকান্তও লজ্জা পেতেন, সেই আমাদের স্বয়ং তৌহিদ উদ্দিন আফ্রিদি সাহেব যেই না পুলিশের হাতে পড়লেন, অমনি দেশের আপমর জনগণ যেন একসাথে হায় হায় একই বেকলম বলে উঠল। অনেকে তো ভেবেই নিয়েছিল, আহারে এবার বুঝি আফ্রিদির বিলাসবহুল জীবনটা জেলের 5 তলা হোটেল পাবে না। আইনজীবী যখন 7 দিনের রিমান্ড চাইলেন, তখন জজ সাহেব নাকি দাঁত কেলিয়ে বললেন, আরে বাবা আফ্রিদি বলে কথা, 7 দিন দিলে তো জেলের বেতার বসে নতুন রিয়ালিটি শো বানিয়ে ফেলবে, যাও 5 দিনের ডিসকাউন্ট দিলাম। এদিকে এতদিন আমরা কন্টেন্ট দুনিয়ার মার্বেল হিরো হিসেবে চিনতাম, কিন্তু রিমান্ডে নেওয়ার পর এবার একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। বিড়ালটা বোধহয় এতদিন জিমে গিয়ে পেট লুকাচ্ছিল, এখন রিমান্ডের চাপে জিবের ডগায় চলে এসেছে। আফ্রিদি সাহেব নাকি সাবেক ডিবি প্রধানের সাহায্য সহযোগিতায় সুন্দরীদের টার্গেট করে বিদেশে সাপ্লাই দিতেন। ভাবুন একবার, আফ্রিদি কি তাহলে সুন্দরীদের জন্য অন ডিমান্ড ডেলিভারি সার্ভিস খুলেছিলেন? কোন কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদিকে তোয়াক্কা না করে ইউটিউবে বড় হতে চেয়েছে, তিনি নাকি তাদের সাইলেন্স বাটনে চাপ দিতেন। শায়েম আর আকিব বেচারারা আফ্রিদির দাপটে ইউটিউবের পাতালপুরিতে হারিয়ে যাচ্ছিলেন। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে ঘরে ঘরে এখন এই একটাই আলোচনা, আফ্রিদি নাকি ইউটিউবের ডন। মানুষ কতটা টাকার অহংকারী হলে নিজেকে যে মানুষ মনে করেন না, তার জলজন্ত উদাহরণ হলো এই আফ্রিদি। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এই উপমাটা বোধহয় আফ্রিদির জন্য পিএইচডি থিসিস হতে পারত। গাড়ির শোরুমে নাকি বিনা পয়সায় গাড়ি নিয়ে টেস্ট ড্রাইভ করতেন, আর সেই টেস্ট ড্রাইভ চলত সারা জীবন। এমনকি নিজের প্রাণপ্রিয় বন্ধু দিঘির ফুলের মধু খেয়ে আফ্রিদি নাকি সেই দিঘিকে বাস দিয়েছেন। দিঘি হয়তো একটুখানি রোদ ভেবে আফ্রিদিকে তার জীবনের বাগানে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু আফ্রিদি সাহেব তো মধুকরের বেশে এসে সেই ফুলের সবটুকু নির্যাস গোপনে চুষে নিয়েছেন। তারপর সেই ফাঁকা বিবর্ণ ফুল দিয়েই দিঘির জীবনে এমন এক কাঁটার বেড়া তৈরি করে দিয়েছেন যে দিঘি এখন একটুখানি রোদও চাইতে লজ্জা পায়। আফ্রিদি সাহেব মধু খেতে বসে পুরো বাগানটাকে যেন শুকিয়ে দিয়েছেন। মুনিয়া হত্যার সাথেও নাকি আফ্রিদির নাম সিলগালা করে রাখা হয়েছিল আওয়ামী লীগের পাওয়ারের কাছে, কিন্তু যেই না আফ্রিদি গ্রেফতার হলেন, অমনি লুকানো প্রেম কাহিনী ডিসকভারি চ্যানেলের মতো বের হয়ে এলো। ছেলের চেয়ে মনে কটা মেয়ে লাগে আপনারাই বলুন? আফ্রিদিকে দেখে মনে হচ্ছে একটা গোটা গার্লফ্রেন্ড গ্যালাক্সি ছিল তার। আর এই আফ্রিদি গ্যালাক্সি নিয়ে নাকি ভুক্তভোগী নারীরা একে একে মিটু ক্যাম্পেইনের মতো সামনে আসছেন। এক নারী তো বলেই দিয়েছেন আফ্রিদি নাকি তার সাথে অনৈতিক সম্পর্ক করে প্রাণনাশের হুমকিও দিয়ে। তবে সবচেয়ে মজাদার খবরটা হলো আফ্রিদির বর্তমান স্ত্রী সম্পর্কে। এই আফ্রিদি নাকি নিজের বর্তমান স্ত্রীকেও আগে থেকে টার্গেট করে জালে ফেলে কিছু ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন। আর এই অপারেশন ব্ল্যাকমেলের সমস্ত তথ্য নাকি আফ্রিদি স্ত্রীর আগের বয়ফ্রেন্ড এক্স ফ্যাক্টর নিয়ে মিডিয়ার সামনে প্রকাশ করেছে। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ নেই, আমি আপনাদেরকে দেখাবো যে তৌহিদ আফ্রিদির একটা নিজস্ব আয়নাঘর ছিল। যেসব নেতারা বিএনপির এবং জামাত শিবিরের ছিল, তারা যদি আফ্রিদির ব্যাপারে কোনো মুখ খুলতো, তখন আফ্রিদি তাদেরকে ডিবি হারুনের সাহায্যে সেই আয়নাঘরে পড়ে দিত। জানলে অবাক হবেন। শুধু তাই নয় বন্ধুরা, আফ্রিদির কত প্রেমিকা ছিল, সেই প্রেমিকারা যখন আফ্রিদিকে নিয়ে মুখ খুলতো, তখন তাদের সাথে সেই আয়নাঘরে কি করতো, চলুন সরাসরি আপনাদেরকে সেই আয়নাঘরের ভিডিওটি দেখিয়ে দিই। আয়নাঘর নামটা শুনলে গা শিউরে ওঠে। বছর ঘুরতে না ঘুরতে আবারও সেই ঘরকে নতুনভাবে মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার তাহিদ আফ্রিদি এবং তার পিতা। স্বৈরাচারী শেখ হাসিনার চেয়েও ভয়াবহ তাদের নিজস্ব আয়নাঘর, একটা অন্ধকার কারাগার যেখানে মানুষ ঢুকলে আর আগের মতো বের হতে পারে না। চোখ বাঁধা অবস্থায় তরুণদের টেনে আনা হতো, হাত পা বেঁধে ফেলা হতো, তারপর শুরু হতো অকাত্য নির্যাতন। কেউ বিদ্যুতের শকে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যেত, কারোর শরীর গরম লোহার ছাপে জ্বলে যেত, আবার কারোর হাড় গুঁড়িয়ে দেওয়া হতো। কিন্তু তাহিদ আফ্রিদির আসল কৌশল ছিল আতঙ্ক সৃষ্টি করা। তিনি এই কক্ষকে আয়নাঘর নাম দিয়েছিলেন। তবে এই ঘরে কি করা হতো এবং কাদেরকে বন্দি করা হতো এবং কারা বা নির্যাতনের শিকার হতো, তাই জানবো আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে উন্মোচন করতে যাচ্ছি তাহিদ আফ্রিদি এবং তার পিতার সব অপকর্মের তথ্য, যা জানলে আপনার গা হিম হয়ে যাবে।
স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম বাংলাদেশের মানুষ হয়তো আবার মুক্ত বাতাসে শ্বাস নিবে, কিন্তু কিছুদিন আগে আরেক নতুন কেলেঙ্কারির পর্দা ফাঁস হলো, যেখানে সামনে এলো আওয়ামী লীগের দোসর তাওহিদ আফ্রিদি এবং তার পিতা। তাদের গ্রেফতারের পর যা যা বেরিয়ে এলো তা শোনার পর আজও অনেক মানুষ শিউরে উঠেছে। আপনি কি জানেন তাওহিদ আফ্রিদি শুধু একজন ইউটিউবার ছিল না, বরং আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে তিনি গড়ে তুলেছিলেন এক ভয়ঙ্কর চক্র। অভিযোগ উঠেছে তিনি অসংখ্য ইউটিউবার এবং তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের ধরে এনে নির্যাতন করতেন, তাদেরকে জোরপূর্বক ভিডিও বানাতে বাধ্য করতেন, সরকারের বিরুদ্ধে না বলার হুমকি দিতেন, এমনকি শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাতেন। প্রায় 1 ঘন্টা পিটাইছে, শুধু লাঠি দিয়ে আঘাত করছে তা কিন্তু না, গালের মধ্যে অল টাইম মারতে থাকছে। গ্রেফতারের পর ফাঁস হওয়া এই তথ্যগুলো আরও বিভৎস। কেউ কেউ জানিয়েছে তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো অন্ধকার ঘরে, সেখানে ঘন্টার পর ঘন্টা মারধর করা হতো, ইলেকট্রিক শক দেওয়া হতো। অনেকেই আবার অভিযোগ করেছেন এইসব নির্যাতনের দৃশ্য ফোনে রেকর্ড করে ভাইরাল করা হতো যেন অন্যরা ভয় পায়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেগুলো দেখে সাধারণ মানুষ ভয় আর ক্ষোভে ফেটে পড়েছে। একসময় শেখ হাসিনার আমলে যেমন আয়নাঘর নিয়ে গুজব, সত্য মিশ্রিত ভয়ঙ্কর বর্ণনা শোনা যেত, এখন সেই একই কৌশল ব্যবহার করেছিল তাওহিদ আফ্রিদির এই গোপন ঘাঁটি। তাওহিদ আফ্রিদির প্রধান টার্গেট ছিল তরুণ ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, যাদের ভিউ ও অনুসারী ছিল তাদের জোর করে ধরে আনা হতো। বলা হতো সরকারের বিরুদ্ধে কিছু বলবে না, বরং সরকারের প্রশংসা করবে। যারা অস্বীকার করত তাদের উপর শুরু হতো অকাত্য নির্যাতন। তুমি যেটা করতেছো সেটা তো রং করে ফেলতেছো, তুমি এরকম ভিডিও বানাইও না। এছাড়াও আওয়ামী লীগের সময় যেসব ছাত্রনেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকেও একে একে এই আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়া তরুণদের অনেকেই এখানে নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কারোর হাড় ভাঙা হয়েছে, কারোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে আজীবনের জন্য। তাওহিদ আফ্রিদির গোপন ঘাঁটিতে শুধু শারীরিক নির্যাতন নয়, ভয়ঙ্কর মানসিক খেলা চালানো হতো। বন্দীদের ঘন্টার পর ঘন্টা আওয়ামী লীগের স্লোগানে জোরে করে চিৎকার করতে বাধ্য করা হতো। যারা ক্লান্ত হয়ে পড়তো তাদের উপর আবার নতুন করে নির্যাতন নামতো। অনেকেই জোর করে নিজেদের পরিবারকে অপমানজনক ভিডিও বার্তা দিয়ে বাধ্য করা হতো, যাতে পরিবারও মানসিকভাবে ভেঙে পড়ে। তাওহিদ আফ্রিদি নিজে যতটা আলোচনায় এসেছে তার চেয়েও বড় প্রশ্ন থেকে গেছে কে তাকে এই ভয়ঙ্কর ক্ষমতার যোগান দিত। তদন্তে বেরিয়ে আসে আওয়ামী লীগের প্রভাবশালী ডিবি হারুনের ছত্রছায়ায় আফ্রিদি বেপরোয়া হয়ে উঠেছিল। হারুন তাকে আশ্বাস দিত, ভয় পাস না, তোকে কেউ হাত দিতে পারবে না, যতদিন আমার ছায়াই থাকবি ততদিন পুলিশ প্রশাসনও তোকে কিছুই বলবে না। এই ভরসায় আফ্রিদি গড়ে তোলে এক ভয়ঙ্কর চক্র। অত্যাচারের এক ভয়ঙ্কর রূপ ছিল পরিবারের নামে হুমকি দেওয়া। বন্দীদের বলা হতো, তোমার স্ত্রী, তোমার ভাই কিংবা তোমার বাবা এখনও আমাদের হাতে, তুমি চুপ না থাকলে ওদের একই অবস্থা হবে। এই ভয়াবহ চাপের মুখে অনেক তরুণ তাদের কণ্ঠ বন্ধ করে নীরবে দাসে পরিণত হয়েছিল। অনেক সাংবাদিক, ব্লগার এবং অনলাইন লেখক যারা সরকারের দুর্নীতি ও অন্যায়ের খবর প্রকাশ করেছিলেন তারাও এই চক্রের টার্গেট ছিল। কারোর ল্যাপটপ ভেঙে ফেলা হয়েছে, কারোর কলম কেড়ে নেওয়া হয়েছে, আবার অনেককেই দিনের পর দিন বন্দি রাখা হয়েছে যেন সত্যের আলো বাহিরে বের হতে না পারে। তাওহিদ আফ্রিদির দাপট শুধু ইউটিউবের ভয়ে দেখানো বা টাকা আদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সে প্রায় রাজধানী ও বড় বড় নামি দামি শোরুম থেকে নতুন গাড়ি নিয়ে যেত। প্রথমে বলতো, আমি শোতে ব্যবহার করব, ভিডিও বানাবো, পরে টাকা দিয়ে দেব। কিন্তু পরে আর কোনো টাকা পরিশোধ করা হতো না। কেউ যদি টাকা চাইতে যেত তখনই হুমকি আসতো, চুপ থাকো, না হলে তোমার ব্যবসায় বন্ধ করে দিব, হারুন চাচা আছেন আমাদের সাথে। এভাবে একের পর এক শোরুম মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই আবার ভয় আর প্রভাবের কারণে মুখ খুলতেও সাহস পেতেন না। তদন্তে বেরিয়ে আসে শুধু গাড়ি নয়, অনেক শোরুমের মালিককে জোর করে চুক্তিতে সই করানো হয়েছিল যাতে তাদের আর দাবি তোলার সুযোগই না থাকে। শুধু তাই না, কতটা বিভৎস কৌশল ব্যবহার করা হতো এই তথাকথিত তাওহিদ আফ্রিদির আয়নাঘরে। এখানে বন্দীদেরকে খাবার হিসাবে দেওয়া হতো জীবজন্তুর খাবার। তাদের খেতে বাধ্য করা হতো ক্যাকটাসের কাঁটা। ক্যাকটাসের কাঁটা খেলে শরীরের ক্ষুধা কমে যায়, কিন্তু অল্প সময়ে শুরু হয় ভেতর থেকে ক্ষয়। পানি দেওয়া হতো না। তৃষ্ণায় কাতর মানুষগুলো বাধ্য হয়ে নিজেদের মূত্র পান করত এবং বেঁচে থাকত। এই নৃশংসতার ফলে অনেকেরই কিডনি বিকল হয়ে যেত, অল্প দিনের মধ্যেই মৃত্যুর ঘটত। আর যারা মারা যেত তাদের মৃতদেহকে আয়নাঘরের এক কর্নারে ফেলে রাখা হতো। সময়ের সাথে সাথে সেই লাশগুলো পচে গলে যেত, শুধু কঙ্কাল হয়ে পড়ে থাকত। অভিযোগ আছে কারোর শরীরে গরম লোহা চেপে ধরা হতো, কারোর হাত পা বেঁধে টানা হেঁচড়া করে হাড় ভাঙা পর্যন্ত পিটনি হতো। চোখ বেঁধে বৈদ্যুতিক শক দেওয়া ছিল তার প্রত্যেক দিনের রুটিন।
আর নারীদের ক্ষেত্রে নীরব থেকেও ভয়াবহ যৌন নির্যাতনের কথা উঠে এসেছে, যা পরিবারগুলো আজও প্রকাশ্যে বলতে ভয় পায়। বন্ধুরা ভেবে দেখুন, এটি কি কোনো মানুষ করতে পারে? প্রশ্ন হচ্ছে, কে তাকে এত সাহস দিল? কারা তাকে আড়াল করত? কেন প্রশাসন এতদিন চুপ ছিল? মানবাধিকার কর্মীরা বলছে এটি কোনো ব্যক্তিগত ঘটনা নয়, বরং একের পর এক প্রশাসন, রাজনীতি আর ক্ষমতার ফল। বহু ইউটিউবার পরিবার আজও সামনে আসতে ভয় পাচ্ছে, কারণ তারা জানে তাওহিদ আফ্রিদি ছাড়া আরও অনেকেই এখনও এই শহরে বাস করছে। তার গ্রেফতার হওয়ার পর মানুষ জানতে পারল সে শুধু ইউটিউবারদের নয়, অনেক তরুণ সমাজকর্মী এবং প্রতিবাদ কণ্ঠস্বরদেরকেও চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যাদের কেউ কেউ এখনও নিখোঁজ। অনেকেই চিৎকার করতে করতে গলার স্বর হারিয়ে ফেলেছে, কিন্তু নির্যাতন থামেনি। যারা বেঁচে ছিল তারা আজও রাতে হঠাৎ শব্দ শুনে আঁতকে ওঠে। কেউ কেউ বলে, আমরা বেঁচে আছি ঠিকই, কিন্তু প্রতিদিন মৃত্যু আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। একদম যেটা লিগেল কথা কাটাকাটি, তো উনি ওই কারণে আমাদেরকে মারধর করতে ঘটনাটা করছিল তৌহিদ আফ্রিদি। বলে যে গুলশান ক্লাবে ডিনারের পরে ফ্রিতে মদ খাওয়ানোর ব্যবস্থা করছে। সত্যি, সেখানে শুধু মানুষ মারা যায়নি, সেখানে মানবতা কবর দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হলো সেই সব তরুণ প্রতিবাদী কণ্ঠ তুলেছিল, যাদের মধ্যে অনেকেই আজও নিখোঁজ। পরিবারগুলো জানে না তারা বেঁচে আছে কিনা মারা গেছে। মানুষ বিশ্বাস করে এদের অনেকেই তাওহিদ আফ্রিদির আয়নাঘরে নির্মমভাবে শেষ করে দেওয়া হয়েছে। আজও যারা নির্যাতনের শিকার হয়েছে তারা বলেছে, আমাদের অপরাধ শুধু এটাই ছিল, আমরা সত্য বলেছিলাম, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। কেউ কেউ চোখের জল ফেলে বলছে, আমাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের কলম ভেঙে দেওয়া হয়েছে, আমাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে শুধু সত্য বলার জন্য। আমরা বেঁচে আছি ঠিকই, কিন্তু প্রতিদিন মৃত্যু আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। বন্ধুরা ভেবে দেখুন, এটা কি কেবল তাওহিদ আফ্রিদির অপরাধ, নাকি এর পেছনে রয়েছে একটি নোংরা রাজনীতি, যেখানে অপরাধীরা নিরাপদ আর সত্য বলা মানুষগুলো শিকার। আজ যদি আমরা নীরব থাকি, তবে কাল ইতিহাস আবারও পুনরাবৃত্তি করবে। আজ যদি বিচার না হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মেও একই অন্ধকারে বন্দী হবে। বন্ধুরা ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আফ্রিদি কত একটা চালাক চতুর ছেলে ছিল। সে কীভাবে মেয়েদেরকে অপহরণ করতো এবং ডিবি হারনের মাধ্যমে তারা মেয়েদেরকে কীভাবে পাচার করতো বাইরের দেশে। কথাই আছে না, ভালোর একদিন না একদিন ভালো সময় আসে, আর খারাপের একদিন একদিন শেষ হয়ে যায়। সেটাই হয়ে গেল তাওহিদ আফ্রিদির সাথে। ভিডিওটি ভালো লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।